হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সায়েন্স গুরু। আমি তোদের আকাশ স্যার চলে এসেছি আরও একটা এবিটিএ কোশ্চেন সেটের সলিউশন নিয়ে। তো অলরেডি এর আগে আমি তোদেরকে অনেকগুলো পেজের সলিউশন করিয়ে দিয়েছি, তোরা সেগুলো অনেকেই দেখেছিস, আবার কেউ কেউ দেখেছিস কিন্তু আমি জানি না তোরা সবাই অঙ্ক শুরু করেছিস করা কিনা। যারা শুরু করেছিস তাদের তো খুব ভালো ব্যাপার, কিন্তু যারা শুরু করিসনি তারা কিন্তু এখন থেকে কিন্তু আরেকটু বেশি বেশি করে সিরিয়াস হওয়া শুরু কর, কারণ আর কিন্তু বেশি সময় নেই। আর আমার ভিডিও বা বাকি চ্যানেলের যে লাইফ সায়েন্স বা ফিজিক্যাল সায়েন্সের ভিডিও সেগুলো ভালো লাগলে কি করতে হয় তোদেরকে বারবার আমরা বলে ফেলেছি যে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, আর মেন কথা হচ্ছে কমেন্ট। তোদের যে ফিডব্যাকটা সেটা কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আমি সেটা তোদের কাজ, তোরা আশা করছি সেই কাজটা ভালো করে করবি। আমাদের কাজ হচ্ছে তোদেরকে ভালো করে পড়িয়ে দেওয়া, সেটাই আমরা এখন শুরু করি। চলো 218 নম্বর পেজ। তো এই পেজের প্রথম অঙ্কটা কি বলছে? প্রথম অঙ্কটা বলছে 5 বছরে মোট সুদ আসলের 1/5 হলে 5 বছরের সুদ, 5 বছরের মোট সুদ আসলের 1/5 হলে বার্ষিক সুদের হার কত? তার মানে আমি যদি ধরে নিই, আসলটা যদি আমি ধরে নিই x টাকা, তার মানে সুদ কত? x/5 টাকা। তার মানে এটাকে আমরা i দিয়ে ডিনোট করি, এটাকে আমরা p দিয়ে ডিনোট করি। t কত এখানে? 5। তাহলে r টা আমাকে জিজ্ঞেস করেছে, তাহলে ফর্মুলা কি আমাদের? r = 100i, i মানে হচ্ছে x/5 বাই pt, p মানে হচ্ছে এখানে কত? x, t মানে হচ্ছে 5। তাহলে এটা কেটে গেলে হয়ে গেল 20, 20 সাথে এটা কেটে গেলে হয়ে গেল কত? 4, আর x এখান থেকে কেটে গেল, তাহলে হচ্ছে কত? 4% পেয়ে গেলাম আমরা অ্যান্সার। তাহলে অপশন এ হচ্ছে এর ঠিক অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো। x² = 7 সমীকরণের বীজদ্বয় হবে। খুব ভালো একটা অঙ্ক, x² = 7। পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা আমরা বেশিরভাগ টাইম ভুল করে আসি। এই কোশ্চেনটা আমরা দুভাবে করতে পারি। স্যার এটা তো এভাবে করা যায়, এভাবে কেটে দিলাম, তাহলে x, তাহলে x = 7 একটা উত্তর হয়ে গেল। আর স্যার যদি আমরা এভাবে করি x² = 7x, তাহলে x² - 7x = 0, x = x - x, মানে কমন নিলে x - 7 = 0, তাহলে x এর মান একটা 0 আর x এর মান হচ্ছে একটা 7। স্যার তাহলে কোন অ্যান্সারটা ঠিক হবে স্যার? তাহলে এই অ্যান্সারটা ঠিক হবে নাকি এই অ্যান্সারটা ঠিক হবে? কোন অ্যান্সার ঠিক হবে? প্রথম কথা -7 তো এখানে অপশন আছে, আমাদের এখানে বেরিয়েছে কি +7 বেরিয়েছে, তাহলে তো প্রথমত এই অপশনটা তো ঠিক নেই। কিন্তু দেখ এখানে যদি এখানে আবার +7 থাকতো তাহলে কোনটা মোর অ্যাপ্রোপ্রিয়েট হতো? আচ্ছা +7 তো এখানে আছে, আচ্ছা 0,7 অপশনে আছে, 0,7 অপশন আছে, তাহলে আমরা 0,7 এই অপশনটা ঠিক করব নাকি আমরা শুধু 7 এই অপশনটা ঠিক করব? আমরা কিন্তু এখানে অবশ্যই এই অপশনটাকে ঠিক করতে হবে। কেন ঠিক করতে হবে আমরা বলি, দেখ যদি আমাদের সমাধান অনুযায়ী আমরা 0 আর 7 বলি, আমাদের কোশ্চেন কি দিয়েছিল? কোশ্চেনে কিন্তু আমার দেওয়া আছে x² x² এর সমাধান হিসেবে যদি আমরা 0 কে ধরি, তাহলে 0 তো আমার কোথায় বসে আছে? তলে বসে যাচ্ছে না? এবার তলে কোনো জিনিসের কি হরে 0 বসতে পারে? বসতে পারে না। তো যখনই এই রাশিটা দিয়ে দিয়েছে মানেই কিন্তু হরে যেহেতু x আছে, তাহলে x ≠ 0, তাই এই মানটাই কিন্তু আমি গ্রাহ্য করতে পারবো না। ঠিক আছে, তাহলে শুধু কি 7 হবে ঠিক অ্যান্সার। এবার যদি ধরো আমাকে কোশ্চেনেই দিয়ে দিল, ধরো x² - 7x = 0, এর সমাধান কি? তাহলে কিন্তু আমি বলতে পারতাম যে এর মানটা 0 আর 7 হবে, কারণ যেটা আমাকে প্রশ্নে দিয়েছে সেখানে আমার হর বলে এখানে কিছু নেই। তাহলে পুরোটাতে যদি আমি 0 বসাই তাহলে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে কিন্তু সমস্যা ছিল, তাই আমি কিন্তু এখানে 0টাকে অ্যান্সার হিসেবে আমি কনসিডার করতে পারবো না। ওকে, আশা করছি বুঝতে পেরেছিস তোর আমি কি বলতে চাইলাম। নেক্সট দেখো, অকেন্দ্রীয় বৃত্তে এবি ও সিডি জ্যা দুটি পরস্পর লম্ব। অকেন্দ্রীয় বৃত্তে এবি ও সিডি জ্যা দুটি পরস্পর লম্ব। আচ্ছা, তাহলে এটা একটা অকেন্দ্রীয় বৃত্ত, এটা হচ্ছে এবি জ্যা, এটা হচ্ছে সিডি জ্যা, তাই তো? এবি আর এসি, সরি সিডি বলেনি, হ্যাঁ। তাহলে বলেছে এবি হচ্ছে কত? 4, আর এসি হচ্ছে কত? 3। তাহলে বলেছে বৃত্তটির ব্যাসার্ধ কত? আমরা কি জানি? এটা লম্ব বলে দিয়েছে। এবার আমরা এটা বারবার এটা শিখে এসেছি, প্রিভিয়াস পেজগুলোতে আমরা বারবার আলোচনা করেছি যে কি অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে সমকোণ। তার মানে সমকোণ মানে এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ হলে এটা কি? তার অতিভুজ। তাহলে অতিভুজটার দৈর্ঘ্য কত হবে? অর্ধবৃত্তস্থ কোণ যেহেতু, এটা যেমন এক ধারে অতিভুজ, এক ধারে, তো এটা কি ব্যাসও।
তাই না? তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত হবে? আমরা বারবার জানি 4 স্কোয়ার আর 3 স্কোয়ার যোগ করলে হয় 25, তাহলে অতিভুজের স্কোয়ার সমান 25, তাহলে এই অতিভুজটার মান হবে কত? 5। তাহলে ব্যাস যদি 5 হয় তাহলে ব্যাসার্ধ কি হবে রে? 2.5 হবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন কি বলছে। একটি নিরেট ঘনকের ধারগুলির সমষ্টি 36 হলে ঘনকটির আয়তন কত? একদম পাতি কোশ্চেন, কিছু নাই, ধারগুলোর সমষ্টি। ঘনকের ধার কটা থাকে রে? যদি কেউ বুঝতে না পারিস, একটা ছক্কা নিয়ে যদি তোরা দেখিস ধার কতগুলো আছে, বা সিম্পল ভাবে যে কোনো কিছু ধর, ওই চৌকো টাইপের কোনো বাক্স নিয়ে যদি দেখিস কটা ধার পাবি, যদি সবগুলো দিক গুনিস দেখবি মোট ধার সংখ্যা হচ্ছে, ওপর দিকে দেখ 4টে পাবি, তলের দিকে 4টে পাবি, আর চার পাশে 4টে পাবি, মোট হচ্ছে 12টা ধার সংখ্যা থাকে। তাহলে যদি আমার সমষ্টি যদি 36 হয়, তাহলে সেটা 12টা ধার মিলিয়ে 36, তাহলে একটা ধার মিলালে কত রে? 3। তাহলে 3 যদি হয় তাহলে ঘনকটির আয়তন কত হবে? 3 এর কিউব। 3 এর কিউব কত? 3 তিরিক্ষে 9, 3 9 27, 27 ঘনসেমি হলো আমার ঠিক অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, নেক্সট কি বলছে। 7 পাই বাই 12 রেডিয়ান কোনটির ষষ্ঠিক পদ্ধতিতে মান? কিছুই না, যেটা আছে আমার 7 পাই না লিখে দাও 180, পায়ের ভ্যালু বসিয়ে দাও, বাই 12 কেটে দিলে হয় 1 আর 15, তার মানে হচ্ছে 105 ডিগ্রি হয়ে গেল আমার অ্যান্সার। ওকে, আশা করছি বুঝতে পেরেছিস সবাই। ওকে, গেল, তাহলে 105 অপশানে আছে, অপশন ডি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি বলছে। নেক্সট কোশ্চেন বলছে 2 8 2 3 8 5 একটা কিছু সংখ্যা দিয়ে দিয়েছে, সংখ্যাগুলির মধ্যমা বার করতে বলেছে। তাহলে মধ্যমার জন্য বেসিক নিয়মটা কি? প্রথমে আমাকে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট আকারে সাজিয়ে নিতে হবে। চলো আমরা সাজিয়ে নিই। তাহলে যদি আমরা সাজিয়ে নিই, তাহলে প্রথমে কি হবে? একটা 2, দুটো 2, 3 কেটে দিই আমরা, হ্যাঁ, 4 নাই 5 আছে, দুটো 5 আছে, আচ্ছা একটা 6 আছে, একটা 6 আছে, 8 আর 9 আছে, আচ্ছা 8 দুটো আছে, দুটো আছে আর 9 আছে। হলো, সাজানো হলো। কটা সংখ্যা আছে? 1 2 3 4 5 6 7 8 9, 9টা সংখ্যা আছে। তাহলে মধ্যমার ফর্মুলা কি? 9 যেহেতু বিজোড়, তাহলে n+1/2 তম পদ, মানে 9 + 1/2 মানে হচ্ছে কত? 10, মানে 5তম পদ। 5তম পদ দেখো তো কি আছে? 1 2 3 4 5, 5তম পদ হচ্ছে 5। তাহলে অ্যান্সার হচ্ছে কারেক্ট অ্যান্সার ডি হচ্ছে 5 হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। আশা করছি প্রত্যেকে খুব ভালোভাবে এমসিকিউ গুলো বুঝতে পেরে গেছিস তোরা। চলো নেক্সট চলে এসেছি আমরা শূন্যস্থান পূরণে। শূন্যস্থান পূরণের প্রথম কোশ্চেন কি বলছে? এ 10,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করার 6 মাস পর বি 20,000 টাকা দিল। বছরের শেষে তাদের লাভ্যাংশের পরিমাণ ড্যাশ। কোশ্চেনটা বুঝতে হবে, এখানে কিন্তু অনুপাত চাইনি, এখানে পরিমাণ চেয়েছে। মানে কি আসছে আমরা করে দেখি। তাহলে এর টাকাটা কদিন চললো? সারা বছর চলেছে, মানে 10,000 দিয়েছিল ইন্টু 12, এতদিন চললো। আর বি এর টাকাটা কত ছিল? বি 20,000 দিয়েছে, কতদিন চললো? 6 মাস চললো। তাহলে এর মোট কত এটা, বি এর মোট কত এটা। দেখ বাবা, শূন্যস্থান পূরণ যখন করছিস বা এমসিকিউ যখন করছিস, লেখার কোনো প্রয়োজন নেই। লেখায় কিন্তু তোকে এক্সট্রা মার্কস ক্যারি করবে না। তুই যত তাড়াতাড়ি টাইমটা বাঁচাবি, বড় কোশ্চেন মেন অঙ্কের ক্ষেত্রে কিন্তু, বা 2 নম্বরের কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু তত সময় তুই এক্সট্রা সেভিংস করতে পারবি। তো চলো আমরা দেখি তাহলে কি হবে। 4টে 0 4টে 0 আমরা কেটে দাও। তাহলে এখানে 2 দিয়ে কাটলে এটা 6, 6 দিয়ে কাটলে এখানে তাহলে কত গেল? 1:1 হয়ে গেল। তাহলে কি এখানে লিখবো? লভ্যাংশের পরিমাণ 1:1 লিখবো? সেটা তো অ্যান্সার নয়। অনুপাত থাকলে বলতাম 1:1, যেহেতু 1:1 এসছে, এবার লাভ্যাংশের পরিমাণগুলো ড্যাশ চেয়েছে, তাহলে আমরা লিখে দেবো লাভ্যাংশের পরিমাণ সমান বা একই, যে কোনো একটা অ্যান্সার। ওকে, চলো নেক্সট। এর অনুবন্ধীকরণী কি? আগের ভিডিওতে, আগের যে পেজটা ছিল বা তার আগের পেজ, আমার ঠিক মনে পড়ছে না, অনুবন্ধীকরণ নিয়ে আমি তোদেরকে ডিটেলস একটু আলোচনা করেছিলাম। যারা দেখিসনি তারা গিয়ে দেখে নিবি। তাও আমি একবার বলে দিচ্ছি, অনুবন্ধীকরণের ক্ষেত্রে ধর নর্মালি করণী নিরসক উৎপাদক কি হয়? এইটার চিহ্ন চেঞ্জ করলাম, এটার করলাম না, এবার এইটার করলাম না, এটার চিহ্ন চেঞ্জ করলাম, দুটোই করণী নিরসক উৎপাদক। কিন্তু অনুবন্ধীকরণী কোনটা হবে? যেটা রুট থাকে তার চিহ্ন যখন চেঞ্জ হয় তখন সেটাই হয়ে যায় অনুবন্ধীকরণী। তাহলে এইটার অনুবন্ধীকরণী কি হবে? +√3 - 2। কেন এটা হচ্ছে? কারণ এদেরকে যখন যোগ করি যাতে আমরা মূলদ সংখ্যা পেয়ে যাই। ওকে, জিনিসটা কিন্তু মাথায় রাখবি। ওকে, অনুবন্ধীকরণের করণীয় নিরসকের মধ্যে পার্থক্য আছে।
তাহলে দেখো নেক্সট, 7 সেমি আর 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব। এই ধরনের অঙ্কটাও আগের দিনের পেজে মনে হয় ট্রু ফলসে ছিল। এটা দেখ, এই হচ্ছে 7 সেমি, এই হচ্ছে 3 সেমি, দূরত্ব কত হবে? 10 সেমি হবে। একদম পাতি অঙ্ক, এককটা কিন্তু লিখবি, 10 লিখে ছেড়ে দিবি না। ওকে, একই ভূমির ব্যাস ও একই আয়তন বিশিষ্ট একটি চোঙ ও একটি শঙ্কুর উচ্চতার অনুপাত। তাহলে একই ভূমির ব্যাস, তাহলে চোঙের কত হবে? প্রথমে চোঙ বলেছে, তাহলে পাই আর স্কোয়ার H1, চোঙের ব্যাসটাকে চোঙের উচ্চতাকে ধরলাম, আর 1/3 পাই। আচ্ছা, একই আয়তন সেম বলেছে না? আচ্ছা, তাহলে ফর্মুলাতে 1/3 পাই আর স্কোয়ার H2, 1/3 পায়ের স্কোয়ার, 1/3 পায়ের স্কোয়ার কেটে গেল, তাহলে H1/H2 ইকুয়াল টু কি আসছে? 1/3 আসছে। তার মানে চোঙের উচ্চতাকে যাকে আমরা H1 ধরেছিলাম, আর শঙ্কুর উচ্চতা যাকে আমরা H2 ধরেছিলাম, অনুপাত কত আসছে? 1:3 আসছে অনুপাত। ওকে, বুঝতে পেরেছিস? নেক্সট দেখ, সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার, যা বাবা, আচ্ছা এখানে থিটাটা হতো, থিটাটা এখানে এটা দেয়নি, এখানে সাইন স্কোয়ার থিটা হতো। হ্যাঁ, সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1/x হলে তাহলে এইটার মান কত? এটা একদম পাতি একটা ফর্মুলার অঙ্ক, বুঝতে পারছিস? কি অঙ্ক? cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটাকে কি লেখা যায়? cos টু দি পাওয়ার cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইন্টু cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। এবার এটার ভ্যালু আমরা কি জানি? এটার ভ্যালু আমরা জানি 1, আর দেখো এটার ভ্যালু দিয়ে দিয়েছে, কত দিয়ে দিয়েছে? 1/x, 1/x ইন্টু 1, তার মানে অ্যান্সার হচ্ছে আমার কত? অ্যান্সার হচ্ছে আমার 1/x। ওকে, গেল। নেক্সট এই জিনিসটা দেখ, কোশ্চেনটা কি বলছে? x1 x2 x3 xn সংখ্যক গড় হচ্ছে x বার, তাহলে এইটার গড় কত হবে? kx1 kx2 kx3। তাহলে দেখ, গড় বলতে কি বোঝায়? এই যে x1 x2 x3 এর গড় মানে কি? x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 প্লাস একদম x5 এবার ডট 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 x টু দি পাওয়ার n অবধি বাই যতগুলো সংখ্যা আছে, কতগুলো সংখ্যা? n তম সংখ্যা আছে, তাহলে এইটাই হচ্ছে আমার গড়। তাহলে এই জিনিসটাই হচ্ছে কত? x বার। আমার কোশ্চেনে এটাই বলে দিয়েছে তো। এবার আমাকে কি বলেছে? এবার আমাকে বলেছে kx1 প্লাস kx2 প্লাস kx3 ডট 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 kxn, এই সংখ্যার গড় কত হবে? এটাকেও সেই n সংখ্যক সংখ্যা আছে, তাহলে n দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটাও অ্যান্সার কি হবে? x বারই হতো। x বার না, সরি ভুল বললাম, এটার তাহলে অ্যান্সার কি হবে? প্রথমত কি, kটাকে আমরা কমন নিয়ে নেব, তাহলে kটাকে যদি আমরা কমন নিয়ে নিই তাহলে ব্র্যাকেটে কি পড়ে থাকবে? x1 প্লাস x2 প্লাস x3 ডট 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 xn অবধি পড়ে থাকবে, বাই n পড়ে থাকবে। তাহলে এটাই তো দেখো এটার সাথে সমান হয়ে গেল না? তাহলে k এর সাথে এক্সট্রা কি থাকলো? x বার। তাহলে অ্যান্সার কি হয়ে গেল আমার? kx বার, kx বার। ওকে, আশা করছি বুঝতে পেরেছিস সবাই। চলো নেক্সট চলে আসি আমরা সত্য মিথ্যায়। প্রতি বছর r% মূল্য হ্রাস হলে n বছরে কোনো মেশিনের মূল্য p টাকা হয়। তার মানে এটা কি বলেছে? হ্রাসের কথা বলেছে, মানে সমাহার বৃদ্ধি বা হ্রাস থেকে অঙ্কটা আছে, হ্রাস পাচ্ছে মানে কিন্তু মাইনাসের ফর্মুলা। তাহলে বলছে মেশিনের মূল্য p টাকা হয়, মানে কমে যাওয়ার পরে p টাকা হয়েছে, মানে যেটাকে আমরা a হিসেবে ধরি অর্থাৎ সমূল বৃদ্ধি, সেখানে কিন্তু এই মাইনাসের ক্ষেত্রে সেটা কিন্তু কি হয়ে যাবে? হ্রাসটা হয়ে যাওয়ার পরে কত পড়ে আছে সেটা। তাহলে এখন হ্রাস হয়ে মেশিনের মূল্য হচ্ছে p টাকা। তাহলে n বছর পূর্বে মেশিনের মূল্য কত ছিল? তাহলে পূর্বে মেশিনের মূল্য বলতে এটাকে আমরা আগেকার, মানে যেটাকে আমরা আসল বলে ট্রিট করি, তাই তো? তাহলে পূর্বে ছিল কত? তাহলে আমরা কি বলতে পারি? a ইকুয়াল টু এখানে তাহলে ফর্মুলাটা আমরা যদি একটু সাজাই, a বলতে কি? a বলতে হচ্ছে পূর্বে যেটা আমার, মানে এখন যেটা হয়েছে, কমে যাওয়ার পর যেটা হয়েছে, তাহলে কমে যাওয়ার পর কত হয়েছে? এই p হয়েছে, তাহলে এই ছোট হাতের p ইকুয়াল টু আমার পূর্বে ছিল কত? পূর্বে ধরে নাও ছিল হচ্ছে m, ছিল ধরে নাও পূর্বে ছিল হচ্ছে m, তাহলে m ইন্টু 1 প্লাস r/100, 1 মাইনাস হবে যেহেতু হ্রাস পেয়েছে, টু দি পাওয়ার n। ঠিক আছে, এবার কি বলেছে?
এম তাহলে পূর্বে মূল্য ছিল কত সেটা বলে দিয়েছে, পূর্বে মূল্য ছিল তার মানে এম এর মানটা আমাকে বার করতে হবে। তাহলে এম ইকুয়াল টু আমি কি লিখবো, পি বাই 1 মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার এন। দেখো তো এটা এই অপশনটা কিনা, এটাই তো এই অপশনটা, বুঝতে পেরেছো আশা করছি। যেটা ছিল আমার এখানে অ্যাকচুয়ালি আমাদের তোমাদের একটু মনে হতে পারে কি কোনটাকে এ ধরবো কোনটা কি ধরবো, কিছু ধরার দরকার নাই, তুমি শুধু চেক করে নাও। এটা যেহেতু এটাকে পি বলে দিয়েছে তাহলে এটাকে পি হিসেবে ধরো, আর পি কে আমি এম ধরে নিলাম, তোমরা অন্য কিছু ধরতে পারো, যে এটার মান যখনই বার করছি তাহলে এটাই পাচ্ছি। তাহলে এই জিনিসটা কি বলে দিয়েছে, এই জিনিসটা সত্য বলে দিয়েছে কিন্তু। হ্যাঁ, নেক্সট, এ ভ্যারিজ এস বি, এ ভ্যারিজ এস বি, বি ভ্যারিজ এস সি, তাহলে এ ইকুয়াল টু কি কে ওয়ান বি, আর বি ইকুয়াল টু কি কে টু সি। তাহলে বি এর মানটা এখানে বসিয়ে দাও, কে ওয়ান কে টু সি, তার মানে এইটাকে যদি আমি কে থ্রি ধরি তাহলে কে থ্রি সি, তাহলে এ ভ্যারিজাস সি, তাহলে এ ভ্যারিজাস সি, এখানে বলছে এ ভ্যারিজাস সি স্কোয়ার, তার মানে এটা ভুল বলে দেওয়া আছে, তার মানে এটা কিন্তু কি বলে দেওয়া আছে, মিথ্যা বলে দেওয়া আছে। ওকে, নেক্সট 3 নম্বরটা কি বলছে, অর্ধবৃত্তস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ সূক্ষ্ম কোণ। এই অঙ্কটা অলরেডি আমরা অনেকবার পেয়ে গেছি। এটা যদি অর্ধবৃত্তস্থ কোণ হয় তার মানে এর অপেক্ষা যদি আমার ক্ষুদ্রতম কোণ হয় তাহলে সেটা কি কোণটা বেড়ে গেল না, তাহলে সেটা স্থূল কোণ, আর যদি কমে যেত তাহলে কি হতো, সূক্ষ্ম কোণ হতো। তার মানে এটা কি হবে, স্থূল কোণ হবে। এটাও কিন্তু তার মানে মিথ্যাই বলে দিয়েছে। চার নম্বর দেখো কি বলেছে, 4 নম্বর বলছে একটি নিরেট গোলক অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 48 পাই বর্গ একক। নিরেট অর্ধগোলক, অর্ধগোলকের কতগুলো তল থাকে রে, অর্ধগোলকের 3টে তল থাকে, উপরিতল আর এই হচ্ছে এই তলটা। তাহলে এখানে কি বলে দিয়েছে, সমগ্র তল বলেছে, অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কি 3 পাই আর স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 48 পাই, পাই পাই কেটে দে, আর স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 48/3 মানে হচ্ছে 16, তার মানে আর মানে কত দাঁড়াবে, আর মানে দাঁড়াবে 4। তাহলে আর এর অ্যান্সার কি দাঁড়াচ্ছে আমার 4। কত বলেছে আর এর ব্যাসার্ধ, 4ই বলেছে, তার মানে এটা কিন্তু আমার সত্য বলে দিয়েছে। নেক্সট 5, নেক্সট হচ্ছে sin 30 প্লাস cos 60 গ্রেটার দেন sin 90। এটাও আমরা আগে করেছি, এবার দেখেছিস তো এই জিনিসটাই কিন্তু হবে। আমরা যখন একটা সার্টেন অ্যামাউন্ট অফ পেজ করে নেব তখন দেখবি তারপর থেকে কোশ্চেনগুলো না বারবার বারবার রিপিট হতে শুরু করবে। এই কোশ্চেনগুলো তোদের এমনভাবে চোখের সামনে ভেসে যাবে যখন পরীক্ষায় আসবে, দেখবি টাইমই লাগছে না অঙ্কগুলোতে। এই জন্যই কিন্তু প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ওকে, তাই বেশি বেশি করে কিন্তু তোরা প্র্যাকটিস কর। দেখ কি বলছে, আমরা কি জানি sin 90 এর ভ্যালু কত, sin 90 এর ভ্যালু হচ্ছে 1, এটা আমরা সবাই জানি। sin 30 এর ভ্যালু কত, আর sin 60, sin 30 হচ্ছে আমার 1/2 আর sin 60 হচ্ছে আমার √3/2। তার মানে এখানে যদি নিয়ে নিই 1 প্লাস √3, √3 এর ভ্যালু কত 1.732 বাই, তার মানে কি হয়ে গেল 2.732/2। তার মানে ডেফিনেটলি এটা যাই হয়ে যাক একের থেকে বেশি হবে, তার মানে sin 90 থেকে বেশিই হবে। তার মানে এই জিনিসটা কিন্তু সত্য বলেছে। এই অঙ্কটা আমি আগেও করিয়েছি, অঙ্কটা ভালো অঙ্ক, অঙ্কটা কিন্তু তোরা একবার ভালো করে দেখে নিবি। হ্যাঁ, নেক্সট বলেছে সংখ্যাগুরু মান হচ্ছে 102। 102 কতবার আছে, একবার, দুবার, ঠিক আছে, তিনবার, বেশ। আর অন্য সংখ্যা 104 একবার, দুবার, তিনবার, চারবার। 104 তো 4বার আছে দেখছি, 102 কার কথা আছে না, নেই। তার মানে এটা কি বলেছে, মিথ্যা বলেছে। তার মানে 6টার মধ্যে 3টে সত্য 3টে মিথ্যা। আশা করছি বুঝতে পেরে গেছি। হ্যাঁ, চলো নেক্সট এবার আমরা যাব হচ্ছে 2 মার্কসের কোশ্চেন গুলোতে। ওকে, 2 মার্কসের কোশ্চেনের প্রথম কোশ্চেন কি বলছে, কোন নির্দিষ্ট আসলের 6 মাস পর সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ একই। আমরা এটা খুব জানি যে কোনো একটা মানে সুদের ক্ষেত্রে চক্রবৃদ্ধি আর সরল যেরকমই সুদ হোক না কেন 1 বছরের আগে কিন্তু এটা পরিবর্তন হয় না। 1 বছরে গিয়ে কি হয়, সরল সুদের ক্ষেত্রে যেটা ছিল সেটাই চলতে থাকে, আর চক্রবৃদ্ধির ক্ষেত্রে কি হয়, সেই সুদটা আসলের সঙ্গে গিয়ে যুক্ত হয়ে আসলটা বৃদ্ধি পেয়ে যায়। এটাই তো হয়। তাহলে 6 মাসে কোনো পার্থক্য হওয়ার কথা না। এবার কোশ্চেন কি বলেছে, কোশ্চেন বলেছে এই অনুসারে 10% সরল সুদের হারে 800 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ কত। তার মানে এটাও কিন্তু সেই সরল সুদই, তাই তো। তাহলে আমরা কি লিখবো, 1 নম্বর লিখবো 1 বছরের সরল সুদ
ও চক্রবৃদ্ধি সুদ সমান হয়। অতএব আমরা সরল সুদের ফর্মুলায় করি, আমাদের অঙ্কটা ইজি হয়ে যাবে। তাহলে I is equal to P কত 800, T কত 10, আর কত 1/100 মানে 80 টাকা। তাহলে 1 বছরের সুদ হচ্ছে কত 80 টাকা। গেল আমাদের 1 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক দেখো কি বলছে। এবিসি একটি ব্যবসায় 36,400 টাকা লাভ করে। এর মূলধন, এ ও বি এর মূলধন হচ্ছে, এ আর বি এর মূলধনের অনুপাত হচ্ছে 5:3, বি আর সি এর মূলধনের অনুপাত হচ্ছে, বি আর সি এর মূলধনের অনুপাত হচ্ছে 5:4। ওকে, তাহলে দেখো এবার বলছে এ এর লাভ্যাংশ কত। তাহলে এদের আনুপাতিক ভাগাকার বার করার জন্য এ বি সি তিনটেরই একসাথে অনুপাত দরকার আমার। তাহলে কি করবো, এদের কমন ফ্যাক্টর কে, কমন ফ্যাক্টর হচ্ছে বি। তাহলে বিটাকে সমান হওয়া দরকার, বি হচ্ছে এখানে 3, এখানে হচ্ছে 5। তাহলে এই যে টোটাল অনুপাতটা আছে এ বাই বি, এইটাকে আমরা 5 দিয়ে গুণ করি, মানে 25/15। আর যে এই বি বাই সিটা আছে, এখানে বি 5 আছে, এটাকে আমরা 3 দিয়ে গুণ করি, তাহলে হচ্ছে 15/12। তাহলে দেখো এবার দেখো বি আর এখানকার বি সমান হয়ে গেছে। তাহলে যদি আমরা এ ইস টু বি ইস টু সি বলি, তাহলে কি বেরোবে 25:15:12। ওকে, এবার কি বলেছে, এর লাভ্যাংশ কত। তাহলে এর আনুপাতিক ভাগাকার কত রে, 25/25 আর 15 হচ্ছে আমার 40, 40 আর এখানে হচ্ছে আমার 52, আর এখানে লাভ কত আছে 36,400। তার মানে দেখো 4 13 52, 4 দিয়ে কাটলে 4 9 36, আর 4 1 4 0 0, এবার 7 13 91 700। তার মানে 0 0, 5 7 35, সাথে আছে 3 14, 17,500 টাকা হচ্ছে তাহলে আমার এর লাভ্যাংশ। ওকে, আশা করছি তোদের ক্লিয়ার হয়ে গেছে, একদম সহজই ছিল। এগুলো তোরা একাই হয়তো করতে পারতিস, তাও একবার দেখে নিচ্ছিস, জিনিসটা ভালো হচ্ছে, রিভিশন হয়ে যাচ্ছে, বা যদি তোদের কোনো ভুল কনসেপ্ট থেকে থাকে সেটাও কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। এই ধরনের অঙ্ক আমরা দেখেছি, √12 - √11, √13 - √10, মানে হচ্ছে √12 - √11 আর √13 - √10, এদের মধ্যে কোনটি বড় এবং কেন বড়, কেন বড়টা কিন্তু আমাকে দেখাতে হবে। তাহলে কি করতে পারি আমরা উভয় পক্ষে বর্গ করে দাও। তাহলে √12² 12 -2√12 ইন্টু 11 প্লাস এখানে 11। ওকে, এখানে তাহলে কত হচ্ছে 13 -2√10 √13, 23 - 2√130, আর 23 - 2√132। দেখো এবার এইখানে কিন্তু অঙ্কটা হালকা চেঞ্জ করে দিয়েছে, চিহ্নটা মাইনাসে দিয়ে দিয়েছে, অন্য জায়গায় প্লাস থাকে আমাদের। তাহলে দেখো এইটা আর এইটার মধ্যে ডেফিনেটলি 2√32টা বড় 2√30 থেকে। তাহলে 23 থেকে যদি আমি বড় জিনিস বাদ দিই, তাহলে এ তো ছোট রে, আর এটা ছোট, তাহলে 23 থেকে কম জিনিস বাদ দিচ্ছি, তাহলে বড় কে, এ বড়। তাহলে অবভিয়াসলি 23 - 2√132 is less than 23 - 2√130। অতএব √13 - √10 হচ্ছে আমার বড়। এটা কিন্তু তোদেরকে করে দেখাতে হবে, বুঝতে পেরেছিস তো? দেখ স্যার আমি পেয়ে গেলাম এখানে 132, এখানে 130, আমি লিখে দিলাম যে এইটাই বড়, কিন্তু তাহলে কিন্তু ভুল হয়ে গেল, একদম গেল। এই মাইনাসের মতন তোদের নম্বরটাও কিন্তু মাইনাস হয়ে যাবে। মাইনাসটাকে খেয়াল করতে হবে, মাইনাসটাকে খেয়াল করে অবজার্ভ করে কিন্তু আমাকে ঠিক অ্যান্সারটা এখানে কিন্তু আমাকে বার করতে হবে। চলো নেক্সট কোশ্চেন দেখি। x² - 22x প্লাস 105 সমীকরণের বীজদ্বয় আলফা বিটা। আচ্ছা, x² - 22x মাইনাস 100 প্লাস 105, x² - 22x প্লাস 105 ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে বীজদ্বয় যদি আলফা বিটা হয়, তাহলে আলফা মাইনাস বিটা এর মান নির্ণয় করো। খুব সহজ অঙ্ক, বীজদ্বয় আলফা বিটা, তাহলে আলফা মাইনাস বিটা এর মান নির্ণয় করতে হবে।
তাহলে বীজদ্বয়ের আমরা কি জানি, আলফা বিটা মানে বীজদ্বয়ের গুণফল মানে কত, সি বাই এ মানে 105/1 মানে সেই 105ই হয়ে গেল। আর আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত, মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস মাইনাস 22 তাহলে প্লাস 22, এ মানে সেই 1 তার মানে সেই 22 হয়ে গেল। এবার তাহলে আলফা প্লাস বিটা পেয়ে গেছি, আলফা মাইনাস বিটা, এই আলফা বিটা পেয়ে গেছি, তাহলে আমার দরকার কি, আমার দরকার হচ্ছে আলফা মাইনাস বিটার মান। তাহলে তার হোল স্কয়ার বার করে নাও আগে। তাহলে হোল স্কয়ার যদি আমি বার করে নিই তাহলে এটাকে কি আকারে প্রকাশ করতে পারবো আমরা, দেখ প্লেন যদি আমরা ফর্মুলা ফেলে দিই যে a স্কয়ার মাইনাস 2ab a স্কয়ার মাইনাস 2 আলফা বিটা প্লাস বিটা স্কয়ার। এবার আবার তাহলে স্কয়ারের মান বার করতে হবে, সেটা ঝামেলাজনক। আমি এটাকে ডাইরেক্ট 4ab এর ফর্মুলায় নিয়ে যাই, আলফা প্লাস বিটা তার হোল স্কয়ার মাইনাস 4 আলফা বিটা। ওকে, তাহলে আলফা প্লাস বিটার মান কত, এখানে হচ্ছে আমরা 22 স্কয়ার মাইনাস 4 ইন্টু কত 105। এবার 22 স্কয়ার মানে কত 484, আর এখানে মাইনাস করলে কত দাঁড়াচ্ছে আমার 420, তার মানে কত দাঁড়াচ্ছে এখানে আমার দাঁড়াচ্ছে হচ্ছে 64 দাঁড়াচ্ছে। তার মানে আলফা মাইনাস বিটার হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে আমার 64। তাহলে আলফা মাইনাস বিটার হোল স্কয়ার ইকুয়াল টু যদি দাঁড়ায় আমার 64, তাহলে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কত দাঁড়াবে √64। দ্যাট মিনস প্লাস মাইনাস 8 হচ্ছে অ্যান্সার। প্লাস মাইনাস কিন্তু লিখতেই হবে আমাকে এখানে, হ্যাঁ মনে থাকে যা জানো এটা। নেক্সট, ও কেন্দ্রীয় বৃত্তে এবি ও সিডি জ্যা দুটি কেন্দ্রের দুপাশে বিপরীতে সমান দূরত্ব অবস্থিত। আচ্ছা, এবি আর সিডি জ্যা সমান দূরত্বে অবস্থিত, তাহলে এটা একটা আমার ও কেন্দ্রীয় বৃত্ত, এখান থেকে হচ্ছে এবি জ্যা আর এখান থেকে হচ্ছে আমার সিডি জ্যা সমান দূরত্বে কেন্দ্র থেকে অবস্থিত, মানে এই দাগটা আর এই দাগটা হচ্ছে সমান দূরত্বে অবস্থিত। ঠিক আছে, বেশ হলো। তারপরে আচ্ছা আমি নামটা দিইনি আগে, এটা ও ওকে, চলো নেক্সট কি বলছে, নেক্সট বলছে এওবি 60 ডিগ্রি সিডি 6 সেমি। এওবি 60 ডিগ্রি সিডি 6 সেমি, এওবি হচ্ছে আমার 60 ডিগ্রি, সিডি হচ্ছে 6 সেমি। বেশ হলো, তাহলে সিডি যদি 6 সেমি হয় তাহলে কি বলেছে, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে দেখ রে খুব সহজ অঙ্ক এটা। আমরা কি জানি, আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে সমান দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কি হয়, সমান হয় না, এটা আমরা শিখেছি। তাহলে দেখো এই জ্যাটা যদি 6 হয় তাহলে এবি জ্যাটাও কত হবে 6 সেন্টিমিটার হবে না। অতএব সিডি ইকুয়াল টু এবি ইকুয়াল টু 6 সেমি গেল। এবার দেখো এই এওর মান আর ওবির মান তো সমান, এবার এও ইকুয়াল টু তো ওবি, কারণ কি একই বৃত্তের ব্যাসার্ধ। ওকে, তাহলে এ আর ওবি যদি সমান হয় তার মানে কি এই কোণটা আর এই কোণটাও সমান হওয়ার কথা। অতএব ত্রিভুজ এ ও বি এর কোণ ও এ বি ইকুয়াল টু কোণ ও বি এ ইকুয়াল টু কত, এটা 60 হয়ে গেছে। তাহলে এই দুটোর জন্য 180 পড়েছিল, তাহলে দুটোর জন্য 120 পড়েছিল, সরি, তাহলে 120/2 মানে কত 60 ডিগ্রি। তার মানে তিনটে কোণই তার মানে 60 ডিগ্রি হয়ে গেল। তার মানে দেখো ত্রিভুজ এ ও বি সমবাহু ত্রিভুজ। তাহলে এইটার মান যদি 6 হয় তাহলে এই দুটোর মানও কত হবে 6 করেই হবে। অতএব এ ও ইকুয়াল টু ও বি ইকুয়াল টু 6 সেমি। অতএব ব্যাসার্ধ 6 সেমি। বোঝা গিয়েছে? খুব সহজ একটা অঙ্ক, ঠিক আছে। আমরা যদি এইটা জানি যে সমান দূরত্বে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে এটা 6 মানে এটাও 6। এবার দেখো এই দুটো কোণ যদি সমান হবে, কেন এই দুটো বাহু সমান, তাহলে এই দুটো কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে পুরো বাহুটাই কি সমবাহু ত্রিভুজ, তাহলে এটা 6 হলে বাকি দুটো বাহু কি 6, বাকি দুটো বাহুর মধ্যেই কি ব্যাসার্ধ, তো দুখানেই তো ব্যাসার্ধ। চলো ক্লিয়ার। নেক্সট হচ্ছে অকেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এবি সমান্তরাল ডিসি। আচ্ছা এটা ছবিটা একটু আঁকতে হবে আমাদেরকে, চলো একটু ছবিটা আমরা একটা আলাদা পাতা নিয়ে নিই এখানে।
কোথায় গেল, হ্যাঁ চলো, কি বলছে, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস, আগে আঁকি একটা একটা করে পড়ি, একটা একটা করে আঁকি। ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস, বেশ হলো, এবি ব্যাস গেল। তারপরে হচ্ছে কি বলছে, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এবিসিডি এই হলো আমার একটা বৃত্তস্থ চতুর্ভুজ, বেশ তাও হলো। এবার তারপরে আবার কি বলছে বাবা জীবন, এবি আর ডিসি হচ্ছে সমান্তরাল, এবি আর ডিসি হচ্ছে সমান্তরাল, মানে এই বাহুটা আর এখানকার এই বাহুটা হচ্ছে সমান্তরাল, এবি সমান্তরাল ডিসি, এটা আমরা লিখে রাখলাম, বেশ হলো। নেক্সট কি বলছো, নেক্সট বলছে বিএসি হচ্ছে 25 ডিগ্রি, বিএসি হচ্ছে 25 ডিগ্রি, আচ্ছা বিএসি, বিএসি আচ্ছা, বিএসি মানে এই কোণটা হচ্ছে আমার 25 ডিগ্রি, বেশ তাও আমি মানলাম। নেক্সট হচ্ছে কি বলছে, ডিএসি কত, ডিএসি কত মানে ডিএসি মানে এই কোণটার ভ্যালু আমাকে বার করতে হবে, বেশ 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 একদম ক্লিয়ার, এই কোণটার মান আমাকে বার করতে হবে, তাই তো, বুঝতে পেরেছো? দেখো কি করে করব আমরা, দেখো এবি হচ্ছে কি আমার খুব সহজ অঙ্ক, এবি হচ্ছে আমার ব্যাস, অতএব এসিবি, কোণ এবি এসিবি অর্ধবৃত্তস্থ কোণ ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এই কোণটাই পেয়ে গেলাম কত, 90 ডিগ্রি। আবার দেখো এবি সমান্তরাল সিডি বা ডিসি বলে দিয়েছিল বইয়ে, ও এসিটা কি আমার ছেদক, তাই না, এটা ছেদক, তাহলে এই কোণটা আর এই কোণটা কি হবে রে, অতএব কোণ সিএবি ইকুয়াল টু কোণ ইকুয়াল টু একান্তর কোণ ডিসিএ, তাহলে অতএব ডিসিএ ইকুয়াল টু হচ্ছে আমার কত 25 ডিগ্রি, তাহলে এটাও যদি 25 ডিগ্রি হয়ে যায় তাহলে এই কোণটা হয়ে গেল আমার 25 ডিগ্রি। এবার দেখো এই পুরো যে কোণটা ছিল, এই কোণটা আর এই দিকের পুরো কোণটা এরা কি পরস্পর সম্পূরক না, তাহলে আমরা কি বলতে পারি কেন সম্পূরক, কারণ এটা একটা কি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে যদি বৃত্তস্থ হয় তাহলে কোণ ডিসি এ না ডিসিবি, কোণ ডিসিবি ও কোণ ডিএবি পরস্পর সম্পূরক, অতএব কোণ ডিএবি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস এই টোটালটা কত হচ্ছে 90 প্লাস 25, তার মানে কত 180 ডিগ্রি মাইনাস 115 ডিগ্রি মানে হচ্ছে কত 65 ডিগ্রি। এবার দেখো 65-র মধ্যে এইটুকু 25 বলে দেওয়া আছে, তাহলে ডিএসি কত হবে, অতএব ডিএসি ইকুয়াল টু 65 ডিগ্রি মাইনাস বিএসি মানে হচ্ছে 65 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি মানে হচ্ছে 40 ডিগ্রি, একদম কিছুই না, জল আর ভাত, তাই তো, একদম সহজ। এটা যদি 90 হয় তাহলে এটা যদি যেহেতু সমান্তরাল বলে দিয়েছি একান্তর কোণ, তাহলে এইটুকু যদি আমার কি হয় 115, তাহলে এইটুকু কত হবে 65, 65-র মধ্যে এইটুকু বলে দিয়েছে 25, তাহলে বাকিটুকু হয়ে গেল আমার 40। চলো ক্লিয়ার। নেক্সট এই পেজের মতো অঙ্ক শেষ, তাহলে আমরা চলে যাই পরের পাতায়। আচ্ছা লাস্ট 6টা অঙ্ক, চলো দেখি কি বলছে। এবিসি ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এস এবি ও এসি কে যথাক্রমে পি ও কিউ বিন্দু ছেদ করেছে, মানে এটা কিন্তু কিসের অঙ্ক, সদৃশ্যতার অঙ্ক। এবিসি বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এটাকে পি আর কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে দেখ সব কিছু বলারই আগে, কিছু বোঝার আগে কি জানি আমরা জানি বলেছে যে দুটো উপপাদ, মানে একটা আমাদের থ্যালাস কি বলছে, থ্যালাস বলছে যে যদি আমাদের এই একটা বাহুর সমান্তরাল সরলরেখা যদি অপর বাহুকে যে দুটি বিন্দুতে ছেদ করছে তারা পরস্পর কি হচ্ছে সমানুপাতী হচ্ছে। তার মানে দেখ কি আমরা কি বলতে পারি, যেহেতু এপি কিউ সমান্তরাল যেহেতু বিসি, অতএব কি বলা যায় এপি বাই পিবি ইকুয়াল টু বা একিউ বাই পিবি ইকুয়াল টু এ কিউ বাই কিউসি বলা যায়। এবার দেখো এপির মান কত 4, কিউসির মান কত 9, পিবি আর এ কিউ হচ্ছে সমান, তার মানে দিয়ে কার মান বার করতে বলেছে, পিবির মান বার করতে, বইয়ের অঙ্ক পিবির মানটা বার করতে বলেছে, তাহলে এই কিউটাকে রিপ্লেস করে দেবো পিবি দিয়ে,
তাহলে এপির মান 4, পিবির মান পিবি রাখলাম, এ কিউটাকে রিপ্লেস করে দিলাম পি দিয়ে, এটা হচ্ছে 9। তাহলে পিবি স্কোয়ার ইকুয়াল টু হয়ে গেল কি আমার 36। তাহলে পিবি ইকুয়াল টু √36 মানে হচ্ছে 6, মাইনাস ভ্যালু তো নেবো না, তার মানে হচ্ছে +6 হচ্ছে আমার অ্যান্সার। ওকে, ক্লিয়ার। চলো নেক্সট, দুটি আয়তঘনকের ধারগুলি যথাক্রমে 4, 6 আর 4 এবং 8,2h-1, 2 একক। তাদের ঘনফল যদি সমান হয় তাহলে এইচ এর মান কত? দুটি আয়তঘনকের ধারগুলির দৈর্ঘ্য বলে দিয়েছে, তার মানে একটার হচ্ছে 4, 6 আর 4, আর একটার হচ্ছে 8, 2h-1 আর হচ্ছে এটা। যদি তাদের ঘনফল সমান হয় তার মানে আয়তঘনক বলে দিয়েছে। তাহলে আয়তঘনকের ফর্মুলা কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা ইকুয়াল টু, এর ক্ষেত্রেও তাই হবে, দৈর্ঘ্য ইন্টু 2h-1 ইন্টু 2 ইন্টু হয়ে গেল। তাহলে দেখ, এটা তো থেকে লিখে করতে হবে, অতএব লিখবো প্রথম আয়তঘনকের আয়তন, দ্বিতীয় ঘনকের আয়তন। এবার অতএব তাহলে প্রশ্ন অনুসারে তোরা এটুকু লিখবি। তাহলে এটুকু লিখলে এখানে হয়ে গেল 2, 2 থেকে কাটলে 2, 2, 2 কেটে গেল। তার মানে 6 ইকুয়াল টু 2h-1, তাহলে 2h ইকুয়াল টু 6 + 1, তার মানে h ইকুয়াল টু 7/2 মানে হচ্ছে 3.5 সেমি। ওকে, অঙ্ক শেষ। চলো, একদম ইজি অঙ্ক। চলো নেক্সট কি বলছে? নেক্সট বলছে একটি চামড়ার বলে এত বর্গ সেমি চামড়া আছে, বলটির ব্যাস কত? বাবারে, একটা চামড়ার বল, তার মানে চামড়া আছে মানে কি? ওটা সমগ্র তলের ক্ষেত্রফল বলে দিয়েছে। তাহলে সমগ্র তলের যে ক্ষেত্রফল বলে দিয়েছে, তার মানে তার ফর্মুলা কি? গোলকের ক্ষেত্রে গোলক বলেছিল, চামড়ার বল বলেছে, তার মানে অবভিয়াসলি এটা গোলকই হবে। তাহলে ফর্মুলা কি সমগ্র তলের ক্ষেত্রফলের? 4πr², স্যার। তাহলে 4πr² ইকুয়াল টু বলে দিয়েছে কত? 5, 5, 4, 4। তাহলে 5, 5, 4, 4, তার মানে হয়ে গেল, তার মানে দেখো 4 ইন্টু 22/7 ইন্টু r² ইকুয়াল টু হচ্ছে 5544। তাহলে r² ইকুয়াল টু হচ্ছে 5544 ইন্টু 7/22 ইন্টু 4। তার মানে এবার যদি কাটাকুটি করিস তাহলে দেখ, উপরে কাটলে 11 দিয়ে কাটলে দেখ 5, 0, 4, 11 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে, আচ্ছা এখানে আমরা 2 অবধি রেখে দিই, কাটাকুটিটা একটু ঘিজিমিজি হয়ে যাবে, না হলে তোরা বুঝতে পারবি না। আমি একটু ফ্রেশ জায়গায় করি কাটাকুটিটা। তাহলে কি পড়ে থাকছে? 504 ইন্টু 7/2 ইন্টু 4 পড়ে থাকছে। এবার 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে হচ্ছে 25 আর 2, এবার 4 দিয়ে কাটো, 4, 6, 24 আর 3, 4, 12, তার মানে থাকছে 63 ইন্টু 7। তার মানে r² ইকুয়াল টু হচ্ছে 63 ইন্টু 7। তাহলে r² ইকুয়াল টু যদি 63 ইন্টু 7 হয়, তাহলে r ইকুয়াল টু কত? √63 ইন্টু 7। 63 মানে কি? 9 ইন্টু 7 ইন্টু 7। তার মানে আর এর ভ্যালু কি আসছে? 9 এর বর্গমূল করলে হচ্ছে 3, দুটো 7 থেকে একটা 7 বেরিয়ে আসছে। তার মানে আর এর মান হচ্ছে 21। আমাকে কি চেয়েছিল রে? আমাকে চেয়েছিল, কোথায় গেল? হ্যাঁ, বলটির ব্যাস কত? তাহলে আর যদি 21 হয় তাহলে 2r সমান কত? 42 সেমি। তাহলে অ্যান্সার হচ্ছে আমার 42 সেমি হচ্ছে আমার এই অঙ্কটার উত্তর। আশা করছি সবাই বুঝতে পেরেছিস খুব ভালোভাবে। আচ্ছা বেশ, চল হলো। নেক্সট হচ্ছে, ওহো হ্যাঁ, নেক্সট কি বলছে? একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য ও স্তম্ভের উচ্চতার অনুপাত যদি √3:1 হয় তাহলে সূর্যের উন্নতি কোণ কত? এই অঙ্ক করে করে যতদিন মনে হয় চন্দ্র সূর্য আছে ততদিন ধরে আমরা এই অঙ্কটা করছি। এরকম একটা ব্যাপার হয়ে গেছে আমাদের। কি বলছে? স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য আর উচ্চতার অনুপাত হচ্ছে, আচ্ছা প্রথমে তাহলে ছায়া, তারপরে হচ্ছে উচ্চতা, √3 আর 1। তো স্তম্ভের ছায়া আর উচ্চতার অনুপাত হচ্ছে √3:1। সূর্যের উন্নতি কোণ কত? তাহলে হয়ে গেল ABC। তোরা লিখবি কি? ধরি 2 নম্বর কোশ্চেন হবে, একটু লিখতে হবে কিন্তু, হ্যাঁ। AB স্তম্ভের দৈর্ঘ্য ও BC ছায়ার দৈর্ঘ্য সমান কে, আর ছায়ার দৈর্ঘ্য সমান √3k। অতএব ত্রিভুজ ABC এর আরেকটা জিনিস এখানে ধরে নিতে হবে, সূর্যের উন্নতি কোণ থিটা ধরে নিলাম। হলো ABC এর tan θ ইকুয়াল টু AB/BC। তাহলে tan θ ইকুয়াল টু হচ্ছে 1/√3
তাহলে ট্যান থিটা ইকুয়াল টু ট্যান 30 ডিগ্রি, তাহলে থিটার মান হচ্ছে আমার 30 ডিগ্রি। অতএব লাস্টে উত্তর বলে পুরো উত্তরটা আবার লিখে দিবি। 2 নম্বর থাকলে কিন্তু এতটা কিন্তু তোদেরকে করতেই হবে। আমি কিন্তু অঙ্কটা তোদেরকে আমি অনেক অঙ্ক তোদেরকে শর্টকাটে বলে দিই, মানে জাস্ট আমি অঙ্কটা করে দিই, লেখাটা তোরা লিখে নিবি। কিন্তু এই ক্ষেত্রে আমি কিন্তু দেখিয়ে দিলাম, আমি সব অঙ্কের ক্ষেত্রে একবার করে আমি দেখিয়ে দেবো। দেখ এবারে একই কোশ্চেন বারবার চ্যাপ্টারে রিপিট হয়, আর বারবার দেখিয়ে দেওয়া বা লিখে দিতে তোদেরই দেখ সময় নষ্ট, তোদেরও দেখতে ভালো লাগবে না, আমারও একই জিনিস করাতে ভালো লাগবে না। কিন্তু এই কি অঙ্কের ক্ষেত্রে কিন্তু এভাবে লিখেই করতে হবে, তবে কিন্তু 2 এ 2 পাবা তোমরা। চলো নেক্সট কি বলছে, tan থিটা প্লাস 15 ডিগ্রি ইকুয়াল টু √3 sin থিটা প্লাস cos থিটা এর মান নির্ণয় করো। tan থিটা প্লাস 15 ডিগ্রি ইকুয়াল টু √3, tan থিটা প্লাস 15 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে আমার √3। তাহলে tan থিটা প্লাস 15 ডিগ্রি ইকুয়াল টু √3 মানে কত, tan 60। তাহলে থিটা প্লাস 15 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, একদম কিছুই নাই অঙ্কে, মানে 45 ডিগ্রি। এবার কি বলেছে, তার মানে আমার চেয়েছে হচ্ছে তার মানে সাইন থিটা প্লাস কস থিটা এর মান বার করতে হবে। তাহলে সাইন 45 ডিগ্রি প্লাস কস 45 ডিগ্রি ভ্যালু কত, 1/√2, √3 লিখে ফেলেছি, প্লাস 1/√2। তার মানে কি দেখ, √2 যদি এখানে চলে আসে তার মানে 1 + 1, তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে 2/√2। তাহলে কেটে গেলে হয় দেখ √2, অ্যান্সার ইজ √2 হচ্ছে আমার অ্যান্সার এই অঙ্কটার। ঠিক আছে, চলো নেক্সট কি বলছে, নেক্সট বলছে কোনটা গেল, হ্যাঁ একটি রাশি তত্ত্বে ইউআই ইকুয়াল টু, আচ্ছা একটা পেজ নিয়ে নিই, আমাদের পেজ খতম হো গয়া, একটা পেজ আমরা নিয়ে নিই। ইউআই ইকুয়াল টু xi মাইনাস 25/10, ইউআই ইকুয়াল টু xi মাইনাস 25/10। তার মানে এই অঙ্কটা তোদেরকে আগের দিন আমি খুব ভালোভাবে বুঝিয়েছিলাম। ইউআই আসছে কোথা থেকে, xi থেকে a বিয়োগ করে, তার মানে এই জিনিসটা হচ্ছে a আর বাই h করে, ঠিক আছে। তার মানে এই যে বাই 10 বলছিস, এটাই কিন্তু হচ্ছে আমার h, কারণ আমার xi থেকে a বাদ দিলে di পাওয়া যায়, আর এটা তার মানে di থেকে h ভাগ করলে আমার ui পাওয়া যায়, হলো। তাহলে সামেশন অফ fi ui বলে দিয়েছে কত, 20। সামেশন অফ fi ui বলে দিয়েছে 20, আর সামেশন অফ fi 100। তাহলে x বার নির্ণয় করতে হবে। সামেশন অফ fi হচ্ছে 100, তাহলে x বার ইকুয়াল টু a প্লাস সামেশন অফ fi ui বাই fi ইন্টু h। ওকে, তাহলে এর মান কত, 25 প্লাস এটা কত 20/100 ইন্টু 10, তাহলে 0 0 0 0 কেটে গেল, তার মানে 25 প্লাস 2 মানে হচ্ছে অ্যান্সার দাঁড়ালো আমার 27। এটাই হচ্ছে আমার এই অঙ্কটার উত্তর। তাহলে আরো একটা চ্যাপ্টার কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম। ওকে, এবার এই চ্যাপ্টারটা কমপ্লিট করার পর তোদের কাজ কি, তোদের কাজ তোরা খুব ভালো মতন জানিস। প্রথম কাজ অঙ্কগুলোকে খুব ভালো করে দেখা, যেগুলো বুঝতে পারিস সেগুলো আরেকবার দেখা, তাও যদি বুঝতে না পারিস আমাকে একটা কমেন্ট করা। আর যদি সবটা ভালো করে বুঝে গিয়ে থাকি সেখান থেকে, তাহলে একটা ছোট্ট করে কমেন্ট করে দে, স্যার বুঝতে পেরেছি বা স্যার ভালো লেগেছে। তাতে কি হবে, আমার ভালো লাগবে, আর কিছুই না। এবার যদি সেটাও যদি হয়ে যায়, তাহলে একটা ভিডিওকে লাইক করে দে, আর যদি চাস তোরা বন্ধুদের সাথে শেয়ার করে দে। যদি মনে করিস বন্ধুটাও শিখুক, তাহলে শেয়ার করে দে। আর যদি মনে হয় যে না বন্ধুরা তো শিখে যাবে, করিস না শেয়ার, ছেড়ে দে বাবা, তুই পরের দিন আমার ক্লাসটা করতে চলে আয়। তার থেকে হলো শেয়ার করে দে, সবাই মিলে শেখ, আমারও তাতে ভালো লাগবে। ওকে, এইটা হয়ে যাওয়ার পর কি করব, আমরা আবার চলে আসব পরের দিনের ক্লাস নিয়ে। তার আগে তোরা যতদিন যতগুলো ক্লাস করিয়েছিস সেগুলো কিন্তু খুব ভালো করে তৈরি করে রাখবি। আর অঙ্কের সাথে সাথে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স ক্লাসটাও কিন্তু মন দিয়ে কর। আমাদের চ্যানেলে কিন্তু ম্যাথামেটিক্স, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এই তিনটেরই সলিউশন কিন্তু জোর কদমে চলছে। তাই মাধ্যমিক 2026-এর জন্য ভালো করে প্রিপারেশন নিয়ে আমরা সবাই একসাথে মাধ্যমিক 2026-এর জন্য প্রিপেয়ার করাবো তোদেরকে, আর তোরাও আশা করছি সেই রূপ ফল করবি। তো দেখা হচ্ছে তোদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকিস, ভালো করে অঙ্ক কর, ভালো করে পড়াশোনা কর, টাটা।